ইয়োগা অথবা মেডিটেশন মানে ধ্যান। শোনা যায় এই দুটো করতে নাকি অনেক মুনি ঋষিরা, এমনকি স্বয়ং ভগবানরাও নাকি এই ঋষিকেশে এসেই ধ্যান করেছিলেন। বলা হয় সমুদ্র মন্থনের বিষ পান করার পরে স্বয়ং মহাদেব নাকি তার বিষ শরীর থেকে বার করতেও এখানে এসে ধ্যান করেছিলেন। বলা হয় মহাভারত রামায়ণ তার গল্পের অনেক অংশ নাকি ঋষিকেশের সাথেও কিছুটা জড়িয়ে আছে। তবে যাই হোক, আজকের এই গল্পে যজ্ঞনগরী ঋষিকেশের অনেক কিছুই তোমাদের কাছে তুলে ধরব। তোমরা কিভাবে দুদিন এক রাতে এই জায়গাটা ঘুরে নিতে পারবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে পৌঁছাবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ঋষিকেশের ট্যুর গাইড। তাহলে চলো শুরু করা যাক। চলে এসছি একদম বাস স্ট্যান্ডের কাছে, আর এখানে আসার পরে এখন আমাকে দেখতে হবে হোটেল। ভাবছি আমি বাস স্ট্যান্ডের কাছেই থাকবো, তার কারণ আমি এখানে একদিন ঋষিকেশ কভার করে তারপরের দিন চলে যাব আমি এখান থেকে মুসৌরি ঘুরতে। তাই বাস স্ট্যান্ডের কাছেই তোমরা এসে থাকতে পারো, ট্রেন থেকে নামার পরে চলে আসতে পারো। ঋষিকেশ যাবার জন্য আমাদেরকে পৌঁছাতে হয় যজ্ঞনগরী ঋষিকেশ অথবা হরিদ্বার রেলওয়ে স্টেশন। অনেকেই হরিদ্বার ঘুরতে গেলে সেই লিস্টে ঋষিকেশ অবশ্যই রাখে। আর এই ঋষিকেশ ঘুরতে তোমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার অথবা ঋষিকেশ রেলওয়ে স্টেশন। তবে হরিদ্বারে পৌঁছানোই সবথেকে ভালো। ওখানে পৌঁছানোর জন্য যে ট্রেনগুলো হাওড়া থেকে ছাড়ে তা হলো কুম্ভ এক্সপ্রেস ও দুন এক্সপ্রেস। যে কদিন কুম্ভ এক্সপ্রেস চলে না তার পরিবর্তে উপাসনা এক্সপ্রেস চলে। তোমরা যে কোনো 3টে ট্রেনের টিকিট কেটে হরিদ্বার পৌঁছে যেতে পারো। সব থেকে ভালো ট্রেন হলো কুম্ভ অথবা উপাসনা এক্সপ্রেস, যথেষ্ট কম সময়ে, ও তোমরা বিকেল বিকেল পৌঁছে যাবে হরিদ্বারে। হরিদ্বারে রেস্ট নিয়ে তোমরা হরিদ্বার ঘুরে ঠিক তার পরের দিন ঋষিকেশ ঘুরে নিতে পারো। আর এই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 625 টাকা থেকে 660 টাকা, ও এসি কোচের ভাড়া হচ্ছে 1630 টাকা থেকে 4230 টাকা। তোমরা বুক করার আগে অবশ্যই চেক করে নেবে। হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়ে স্টেশন থেকে কিছুটা হেঁটে এলে তোমরা দেখতে পাবে হরিদ্বারের বাস স্ট্যান্ড। আর সেই বাস স্ট্যান্ড থেকে তোমরা ডিরেক্ট বাস নিয়ে পৌঁছে যেতে পারো মাত্র 1-1.5 ঘন্টায় ঋষিকেশ। আর ঋষিকেশে তোমরা বাস স্ট্যান্ডের কাছেই নিতে পারো হোটেল। এখানে একদম লাইন জুড়ে খাবারের প্রচুর দোকান আছে একদম পরপর। এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমি এই যে হোটেল নিলাম, এখানে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের উল্টো দিকে হোটেল আরাধ্যা, তার ঠিক এই গলিটা দিয়ে আমি ঢুকে যাব। আর এর পাশেই আছে এরকম কিছু ভোজনালয়ের দোকান, এখান থেকে ঢুকে যাচ্ছি। চলো একদম হোটেলে গিয়ে তারপরে কথা হচ্ছে ফ্রেশ হয়ে। আমরা যে হোটেলটা নিলাম, হোটেলটায় লিফট আছে। আমরা দুজন থাকবো। এই হচ্ছে 4 নম্বর রুম। হোটেলের নাম হচ্ছে হোটেলস। এই হচ্ছে আজকে আমাদের রুম। এখানে একটা টিভি আছে, এখানে একটা আলমারি আছে, উপরে অলরেডি পাখা চলছে। এই রুমটা যদি এসি 1500-1600 টাকা বা 2000 টাকা পর্যন্ত গাড়ি করে। আর এখানে আছে একটা টেবিল খাওয়া দাওয়ার জন্য, এখানে চার্জিংয়ের সিস্টেম আছে। আর সব থেকে সুন্দর হচ্ছে বেডটা কিন্তু বেশ অনেক বড় একটা বেড। আর এই হচ্ছে টয়লেট দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব সুন্দর, বেশ অন্য রকমের। আর এই সময় আমরা এখন মুসৌরিতেও যাব, তো এই জন্য এই রুমটা নিলাম। যে এই রুমটা চার্জ পড়লো এখন এই সময় আসবে। তোমরা একবার কথা বলে নিও যে তোমাদের কত কি চার্জেস পড়ছে। চলো এখন আপাতত ফ্রেশ হই, রাত হয়ে গেছে, ফ্রেশ হই। কালকে হচ্ছে ঋষিকেশ তোমাদেরকে ঘোরাবো। এছাড়াও তোমরা বাস স্ট্যান্ডের কাছে অন্য কোনো হোটেল নিয়েও থাকতে পারো। আমি একটা হোটেলের সন্ধান পেয়েছিলাম যেখানে বেশ কমে তোমরা থাকতে পারো। এইখানেও তোমরা এসে থাকতে পারো, যজ্ঞনগরী ইন হোমস্টে। একদম ঋষিকেশ বাস স্ট্যান্ড কিন্তু কাছেই, জাস্ট একটু ভেতর দিকে বলতে পায়ে হেঁটে জাস্ট তোমাদের 5 থেকে 6 মিনিট লাগবে। আমি মনে করি একটু ভেতর দিকে যদি থাকতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভাড়াটা অনেক কম লাগবে। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিয়েছি। এখন এসছি এই রাতের খাওয়া দাওয়া করতে। আর এই হচ্ছে হোটেল। এই যে দেখো বিভিন্ন রকমের ছবি তো দেওয়া আছে, কিন্তু দাদারা সব খাবারগুলো রাখছে না, এটাই খুব বাজে লাগলো। কিন্তু ঠিক আছে, দেখি খেয়ে কেমন টেস্টটা হয়। এই যে দাদা বানাচ্ছে প্রথমে। এটা হচ্ছে 220 টাকা কড়াই পনির। বাবারে বিশাল কালার দেওয়া মনে হচ্ছে।
আর এটা হচ্ছে 120 নিয়েছে ফুল ভেজ ফ্রাইড রাইস। চলো টেস্ট করে দেখি। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল এখন বাজে হচ্ছে, বেশ ঘুমিয়ে পড়েছি, আর এখন সময় আপডেট হচ্ছে প্রায় সকাল 8টার কাছাকাছি। আর এখন আছি ঋষিকেশে। আগের দিন দেখেছো আমি ঋষিকেশে চলে এসেছি। আর ঋষিকেশে আমি একদম বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেল নিয়ে আছি। আর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে এই হোটেল থেকে, এই রুম থেকে। এখানে আজকে একটা রাত ছিলাম, আরও একটা রাত এখানেই থাকবো। থেকে পরের দিন অনেক কিছু প্ল্যান আছে, সেটা তোমাদেরকে বলবো। তবে তার আগে এখন আমরা বেরোচ্ছি ঋষিকেশের সাইট সিন ঘোরার জন্য। প্রথমে যাব হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দির, তারপরে আসবো রামঝোলার কাছে, যেখানে এসে অনেক কিছু ঘুরবো। আর প্রত্যেকটা নিয়ে আমি কী কী ইতিহাস আছে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর এই হচ্ছে রুম, দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর, এসিও ছিল। এই হচ্ছে আমার হোটেল, এই যে লেখা আছে স্টার হিলস হোটেল। আমি কিন্তু এই হোটেলেই আছি আপাতত। এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে চলে যাব যেটা তোমাদেরকে বললাম যে নীলকণ্ঠ মহাদেব মন্দির, সেখানে গিয়ে তারপরে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর হোটেল থেকে বেরোনোর পরে বাঁদিকে এদিকে চলে যাব, যেদিকে হচ্ছে ঋষিকেশের একদম বাস স্ট্যান্ড। ওখান থেকে গিয়ে আমি শেয়ার গাড়ি করে নেব। এখন আমরা একদম বাইরে বেরিয়ে চলে এসেছি। বাইরে বেরিয়ে এসে বাস স্ট্যান্ডের পাশেই খাওয়া দাওয়া করে নেবো। এই যে লেখা আছে মা গঙ্গা রসোই, এখানে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। বাস স্ট্যান্ডের মোড় থেকেই বসে পড়লাম, একদম পৌঁছে দেবে ত্রিবেণী ঘাটের কাছে। আর ওখান থেকে আমরা শেয়ারিংয়ে চলে যাব নীলকণ্ঠ বাবার মন্দিরে। চলো। এই যে আমরা হচ্ছে ত্রিবেণী ঘাটের কাছে এসে নেমে গেলাম, আর 20 টাকা করে আমরা শেয়ারিংয়ে চলে এলাম। একটুখানি হাঁটতে হাঁটতে আমরা ত্রিবেণী ঘাট থেকে চলে এসেছি ত্রিবেণী ঘাটের যে জিপ স্ট্যান্ড আছে, এটা কাউকে বলতে হবে। এই জিপ স্ট্যান্ডে আসার পরেই তোমরা বলবে যে আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দির যাব শেয়ারিংয়ে, আর তোমরা সেখানেই পেয়ে যাবে। যে আমরা এই হচ্ছে নীলকণ্ঠ মহাदेव मंदिर जावा शेयरिंग गाड़ी। कितना करके अभी 250 रुपये आना जाना। कितना टाइम लगता है आप देते हैं? आप यहाँ से जाओगे तो वहाँ आपको 2 घंटे, 1.5 से 2 घंटा आप देंगे? वो देंगे। अच्छा, मतलब अभी टाइम है 9:40, मतलब 1 बजे तक। आप 9 आपको दो मतलब 2 से 1.5 से 2 घंटे आपको वहाँ मिलेंगे। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এবার বসে পড়ি এই শেয়ারিং গাড়িতে। সময় আপডেট হচ্ছে সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়লাম এই নীলকণ্ঠ মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। কিতনে কিলোমিটার? 30 কিলোমিটার। কেদারনাথ দর্শন করে এসেছি, তারপরে বদ্রীনাথ গেছিলাম, যেখানে ভগবান বিষ্ণুকে দেখে এসেছি। এখানেও একটা অন্যরকম গল্প আছে, নীলকণ্ঠ নাম বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে গিয়ে গল্পটাও বলবো আর সেখানের মন্দিরটাও দেখাবো। নীলকণ্ঠ 33 কিলোমিটারের পথ। ও দাদাকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ মতন সময় লাগবে, বলল যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, জ্যাম থাকলে 2 ঘন্টাও লাগতে পারে। এখানের একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর কিন্তু জায়গাটা। লেখা আছে, আমি গুগল ম্যাপে চেক করলাম, ন্যাশনাল ফরেস্ট। জানি না জঙ্গলটার নাম কি সেটা বুঝতে পারছি না। আমার বাঁদিকের এই ভিউটি কিন্তু দেখার মতন লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তাই তোমাদের একটা কথা বলবো, তোমরা যখন এই জায়গাগুলো ঘুরতে আসবে, মন্দির চত্বরটা, এই শেয়ার গাড়ি করে চেষ্টা করবে গাড়ির বাঁদিকে সিটটা নেওয়ার। মানে ধরুন জানলার দিকে সিটগুলো নিলেই তোমরা কিন্তু খুব সুন্দর ভিউ পাবে। মানে আমরা আছি দেবভূমি উত্তরাখণ্ডে, যেখানে দেবতাদের ভূমি। আর এখন আছি যোগ নগরী ঋষিকেশ, যেখানে হচ্ছে যোগা এই সমস্ত ব্যাপারের জন্য এই নামটা এসছে। এই যোগনগরী ঋষিকেশ, তার একটা চরম ভিউ দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে দূরে রামঝোলা, রামঝোলার ভিউ। আরও কত যে মন্দির, আরও কত যে কিছু আছে, আশ্রম, সবই এখান থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর একটা ভিউ। এই যে সবাই রিভার র্যাফটিং করছে, দেখো প্রায় 12, 14, 16 এরকম কিলোমিটারে রিভার র্যাফটিং হয়। এই যে সবাই করছে, বিশাল মজা করছে। এখনও প্ল্যান করে উঠতে পারিনি যে এখানে রিভার র্যাফটিং করবো কি করবো না, কারণ ঋষিকেশের রিভার র্যাফটিংয়ের নাকি আলাদাই একটা মজা। এই ব্রিজটার নামও হচ্ছে নীলকণ্ঠ ব্রিজ।
নীলকণ্ঠ 16 কিলোমিটার। আমাদেরকে গাড়ি থেকেই জাস্ট নামালো, এখন সময় আপডেট হচ্ছে 11:40, আর আমাদের বলল যে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে চলে আসতে। এবার কতটা কি লাইন থাকবে তার উপরেই হচ্ছে আমরা আবার ফিরে আসব। আর এই গাড়িতে যারা যারা আমাদের সাথে একসাথে এলেন, ওই দাদা বললো যে সবাই যেন আমরা একসাথেই থাকি। বেশ কিন্তু ভালোই ভিড় আছে এরিয়াতে। এরকম প্রচুর দোকান আছে যেখানে প্রসাদের দোকান, মানে তোমরা কি করবে, এখান থেকে প্রসাদ কিনে সেই দোকানে জুতো রেখে দিতে পারবে, আর তোমরা এখানে জুতো রেখে তারপরে খালি পায়ে মন্দিরের দিকে চলে যাবে। মন্দির মার্গ 0 কিলোমিটার, এরকম ভেতর দিয়ে রাস্তা মন্দির যাবার। এই যে মন্দির মার্গ, উপরে উঠতে হবে। ঢুকে পড়লাম এই মন্দিরের একদম লাইনে। চলো बोले तेरी बम बोले भगवान की जय। जय करे वीर बजरंगी। এখানে সবাই স্নান করছে, তারপরে মন্দিরে পুজো দিচ্ছে। এখন আমরা এরকম একটা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে পুরো নেট দিয়ে ঘেরা, এই হচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্য। দেখো পুরো সমুদ্র মন্থন যখন হয়েছিল তখনকার দৃশ্য। এই হলো সেই গাছটা যে গাছের তলায় বসে ধ্যান করেছিলেন। আচ্ছা, মন্দিরে দেখো পুজো দিয়ে চলে এলাম, আর এত সুন্দর জায়গাটা, একটা আলাদা কিন্তু ভাইব আছে। মানে অ্যাজ এ হিন্দু হিসাবে আমার এটাই মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যে কত গল্প লুকিয়ে আছে। আর এই যে মন্দিরটা ঠিক যে জায়গাটায়, এটা হচ্ছে এখানের যে গাড়োয়াল পর্বত সেই জায়গায়, আর এমন একটা জায়গায় মন্দিরটা, যেটা 30 কিলোমিটার গাড়িতে করে এলাম, আর আসার পরে যেটা এখানে এসে জানলাম, এখন যে এই যে সামনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দিরের সামনে। আর এই মন্দিরে নীলকণ্ঠ কেন, তার কারণ মহাদেব সমুদ্র মন্থন থেকে উঠে আসা যে বিষ, সেই বিষ পান করে তার গলা পুরো নীল হয়ে গেছিল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে দেবতারা আর দানবরা তারা চেয়েছিল অমরত্বের, আর অমরত্বের এই সন্ধানে তারা করেছিল সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থন করার সময় যে বিষ, প্রথমের যে বিষের ফোঁটা, সেই বিষের ফোঁটাটা গ্রহণ করেছিল হচ্ছে মহাদেব। কালকুট যে বিষ ছিল, সেই বিষটাই ছিল খুব খতরনাক একটা বিষ, সেই বিষটাই শিব পান করেছিলেন এই সমুদ্র মন্থনের সময়। তারপরে এখানের যে পঞ্চরত্ন যে গাছ আছে, সেই পঞ্চরত্ন গাছ, যেটা তোমাদেরকে আমি দেখালাম একটুখানি ঢোকার আগে, তারপরে আর ভিডিও অ্যালাউ নয়, ওই পঞ্চরত্ন গাছের তলাতেই যেটা তোমাদেরকে আমি দেখালাম, ওই গাছটার নিচে বসে 60,000 বছর ধরে ধ্যান করেন, আর তারপরে নিজেকে সুস্থ করে তোলেন। এই জন্য দেখা যায় যে ওনার যে লিঙ্গটা এখানে পরে গঠিত হয়েছে, সেটা ওনার গলার আকৃতির, মানে আমাদের মানুষের গলার আকৃতির একটা লিঙ্গ ওখানে দেখতে পাওয়া যায়। তোমরা গিয়ে যখন জল ঢালবে, আমি গিয়ে জল ঢাললাম, পুজো দিলাম, তো এখানে পুজো দেওয়ার সময়, জল ঢালার সময় তোমরা দেখতে পাবে যে ওই জলটা গিয়ে ওনার ওই গলার ওপরেই পড়ছে। আর এখানে পুজো দেওয়ার জন্য 50 টাকা থেকে শুরু হয়, 20 টাকারও পুজো পাওয়া যায়। ব্যাস, খুব ভালো কিন্তু দর্শন হচ্ছে। আর সবথেকে সেরা ব্যাপার হচ্ছে এই বছর, মানে এই যে এখানে উত্তরাখণ্ডের যে কটা মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ, আর এখানে যে কটা জায়গা ঘুরেছি, সব কটা জায়গায় এত সুন্দর দর্শন করেছি এবার। সত্যি নিজেকে মানে এত ভাগ্যবান মনে হচ্ছে, কিছু বলার নেই। মানে এটা কিন্তু পুরোটাই ভাগ্য থাকা দরকার যে তাড়াতাড়ি সব কিছু দর্শন হওয়া। দর্শন করে আমরা এখন চলে এসেছি, আর আমাদেরকে ড্রাইভার বলে দিয়েছিল যে মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় দিলাম। এখানে বলা হয় নীল ষষ্ঠীতে আর শিবরাত্রিতে সব থেকে নাকি বেশি ভিড় হয়। আমাদের এসে নামিয়ে দিল, এই হচ্ছে রামঝোলার যাবার এই সিঁড়ি। এখন এই সিঁড়ি দিয়ে চলে যাব সোজা रामझोलार काछे। लक्ष्मण झूला इस साइड में था ना, बंद हो गया ना अभी। এসে পৌঁছালাম এই রামঝোলার কাছে, মানে এইখানের এই যে মাঝখানের গঙ্গা নদী, এই নদীর ওপর দিয়ে চলা এই ব্রিজটা পাউরি গাড়োয়াল আর তেহরি গাড়োয়াল এই দুটো জেলাকে কানেক্ট করেছে এই রামঝোলা। এখানে তোমরা দেখতে পারবে যে র্যাফটিং করছে সবাই। 1986 সালে তৈরি হওয়া এই রামঝোলার কাছে।
নট ঝোলা, ইটস ঝুলা, রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা। লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ আছে, আমরা এখন এই রাম ঝুলার ওপরে। আমরা যে ওপারটা যাব, ওই পারটা হচ্ছে পাউরি গাড়োয়াল যে আশ্রম বলা হয়, যে পাউরি গাড়োয়ালের যে আশ্রম এরিয়া, সেই আশ্রম এরিয়ার সাথেই কিন্তু এই জায়গাটাকে কানেক্ট করেছে। পুরো ব্যাপারটাই কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে, তাই জন্যই এটা বলা হয় রামঝুলা। এখানে আগে মোটরসাইকেল চালানোর অনুমতি ছিল, বাট এখন দেখছি যে নেই, রাস্তাটা পুরোই বন্ধ করা। বর্তমানে আমি এখন আছি এই রামঝুলার উপরে। তবে একটা জিনিস ভেবে কিন্তু বেশ ভালোই লাগছে, এই রামঝুলাটা উপরে যখন এই যে হাঁটছি আর এই যে একটু নাড়া দিলে যে দুলছি না, ছোটোবেলায় যখন অনেক ছোটোবেলায় এসেছিলাম হরিদ্বারে, তখন মনে পড়ে যে মা বাবার হাত ধরে এসেছিলাম আর মানে হাতটাকে যা শক্ত করে ধরে রেখেছিলাম, কারণ এই দোলানোটা খুব খুব ভয় লাগছিল। আর এখন সেই ছেলেটা কত সাহসী হয়ে গেছে। যাই হোক, সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে এটাই 1986 সালে তৈরি করা এই রামঝুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এই ব্রিজ, যেটা দুটো গাড়োয়াল জেলাকে কানেক্ট করে। আর আমরা যে এদিকে যাব, এটা হচ্ছে তেহরি গাড়োয়াল যে জেলা আছে এখানে, সেটার সাথে পুরো কানেক্ট করছে। আর ওই পাশে পুরো কিন্তু সন্ন্যাসীদের বা ঋষিদের যে জায়গাগুলো, সেগুলোই কিন্তু ওই পাড়েই গড়ে উঠেছে। কারণ ঋষিকেশ নামটাই এসছে ঠিক একই কারণে, বুঝতেই পারছো, ঋষি মানে ঋষিরা এখানে এসে ধ্যান করতেন, তাই জন্যই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে যোগ নগরী, মানে যোগার নগরী ঋষিকেশ। কী কী দেখার মতন আছে, হ্যাঁ, সমস্ত কিছু কভার করা কিন্তু সম্ভব নয়। সমস্ত কিছু কভার করতে গেলে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে। ঋষিকেশে যা আছে, আমি একদিনের মধ্যে যা যা ঘোরা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে ব্রিজ থেকে বেরোলাম, এই যে রামঝোলা থেকে এলাম হেঁটে এসে, এখানেই আছে প্রাচীন রামেশ্বর মন্দির। এখানে দেখো, এখানে একটা প্রাচীন একটা শিব মন্দির, যেরকম একদম এই গঙ্গার ধারেই তোমরা দেখতে পাবে এই রামেশ্বর মন্দির। এই যে রামঝোলা থেকে এসে এই মন্দিরটা দেখলাম, আর এই রাস্তা দিয়ে গেলে সমস্ত আশ্রম বা মন্দিরগুলো আমরা দেখতে পাবো। আর এখন আমরা চলে এসেছি এখানকার যে বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্ট। দেখো 1958 সাল থেকে এখানেই এখন খাওয়া দাওয়া করব। চলো এইখানে জনপ্রিয় এই চটিওয়ালা রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া করব। এই যে চলে এসেছি চটিওয়ালা রেস্টুরেন্ট, স্টেজে বসে আছি। এখানেও আছে একজন চটিওয়ালা, এই যে এখানেও একটা চটিওয়ালা। এটা লেখা আছে 1958 থেকে, এটা মনে হয় পরে হয়েছে, এটাই কিছু লেখা নেই। তো কোনটায় খাওয়া বেটার হবে ওটাই ভাবছি। এখানে চলো এবার এখানে খাওয়া দাওয়া করব, এবার ঢোকা যাক। কিন্তু এখানে মেনু কার্ড দেওয়া আছে, যেটা আমি কন্ট্যাক্টলেস মেনু দেওয়া আছে, যেটা স্ক্যান করে আমি মেনুটা বার করেছি। বাট এখানের মেনুতে ম্যাক্সিমামটাই 399, 499 আর বাকি যা যা হয় সেগুলোই আছে। কিন্তু এদের এখানের একটা 150 টাকারও মেনু আছে, যেটা এনাদের এই মেনু কার্ডের মধ্যে লেখা নেই। আমি ওনাদেরকে যখন বললাম, বলার পরে তারপরে বললো যে হ্যাঁ আছে, যেটা লেখা নেই, এটা কিন্তু পুরোটাই এখানে বিজনেস। তাই আমি বললাম যে আমাদের জন্য দুটো করে দিতে, আর আমরা সেটাই এখন খাওয়া দাওয়া করব। এটা কিন্তু মেনু কার্ডে লেখা থাকে না, তোমরা যখন আসবে ওদেরকে বলবে যে 150 টাকার বা 250 টাকার থালিটা দিতে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পাবে। কারণ এখানে লেখা নেই যেহেতু, তোমরা ভাববে যে এটা হয়তো নেই। তাই চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে বলছি এখানে টেস্ট ঠিক কেমন কি হয়। এই যে চটিওয়ালার মেনু চলে এসছে, এই হচ্ছে এখানকার এই 150 টাকার থালি। তোমাদেরকে খেয়ে বলি কেমন টেস্ট। বাইরের খাবার দাবারের থেকে এখানে টেস্টটা ভালো। চটিওয়ালার মেনুতে এই সমস্ত খাবারগুলি হচ্ছে মেনলি থাকে, এই যে দেখে নাও। এই যে দেখো, দুজনের খাবার 320 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। 100 টাকার থালিটা কিন্তু ওদের মেনুতে নেই, এটা তোমাদেরকে বলতে হবে মুখে। আর এই 150 টাকার থালিটা তবে তোমরা গিয়ে পাবে। আর থালিটার মধ্যে দেখলে আমি কী কী খেলাম, ব্যাস পেট ভরানোর জন্য যথেষ্ট যথেষ্ট। খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম এই ঘাটের কাছে। এবার আমরা বাঁদিক দিয়ে বিভিন্ন জায়গাগুলো ঘুরবো। পুরো জায়গাটা জুড়ে এরকম পুরো, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে পুরো ডান দিক বাঁ দিক ভালোভাবে খেয়াল করতে করতে যাবে, তাহলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে প্রচুর এরকম আশ্রম আর প্রচুর এরকম মন্দির আছে। এই যে এসে পৌঁছালাম, এই হচ্ছে গীতা ভবন।
আর এখানের পুরো এরিয়াটা জুড়ে, মানে পুরো এই গীতা ভবনের এরিয়াটা জুড়ে চারিদিকে এরকম ফাঁকা যেহেতু জায়গা আছে পুরো চার কোনায়, একদম চারটে দিকেই। খুব কিন্তু সুন্দর লাগলো এই জায়গাটা এই কারণেই। এখানে যে রাম আর সীতার একটা ভালো খুব সুন্দর মূর্তি আছে, দেখো অনেক মানুষেরই ভিড়। সমস্ত মন্দিরগুলোতে যখন আসবে তোমাদের একটা আলাদা শান্তি পাবে, বিশেষ করে আমাদের মতন এই হিন্দুদের এই জায়গাগুলো সত্যি খুব 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 সুন্দর লাগে। ওফ, কত পুণ্যার্থী কত দর্শনার্থীর ভিড় পুরো এই রাস্তা জুড়ে। দেখো এই যে, ওফ, এই হচ্ছে পরমার্থ নিকেতন। দেখো কি সুন্দর লাগছে। এই যে আমরা ঢুকলাম এই পরমার্থ নিকেতন। দেখো কি সুন্দর জায়গাটা, সত্যি অসাধারণ লাগছে। বহু মানুষের ভিড়, বহু মানুষের ভিড়। দারুণ লাগছে, দারুণ জায়গাটা, সত্যি অসাধারণ। অসাধারণ অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা জায়গায় তোমরা কিন্তু বিভিন্ন রকমের যত দেবদেবী আছে সবাইকে দেখতে পাবে। জায়গাটা দেখে, এই জায়গাটা দেখে আমাদের যেমন মায়াপুরের ভেতরটাকে খুব সাজানো গোছানো, ঠিক সেরকম লাগছে। বেশ সুন্দর, অনেকটা কিন্তু সেরকমই লাগছে। দেখো এখানে আসবে যখন, এখানটায় দেখবে তোমরা প্রত্যেক দেবতাকে। আর এই যে রাম সীতাকে দেখাচ্ছে হনুমান বুক চিরে। আর এখানে লাইন দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তিগুলো আছে। শ্রী বারাহ অবতার, শ্রী হরগ্রীব অবতার, শ্রী মোহিনী অবতার। সত্যি কি সুন্দর করে এই জায়গাটাকে বানিয়েছে, আমার তো স্পেশালি দারুণ লাগলো। বিশেষ করে আমাদের মতন যেটা বলি এই হিন্দুদের এই সমস্ত জায়গাগুলোই আমাদেরকে অনেক অনেক প্রাউড ফিল করায়। প্রচুর গরম, আইসক্রিম খেতে হচ্ছে। পরমার্থ নিকেতনের রাস্তার পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে এরকম, যেটা ভূতনাথ মন্দিরের দিকে যায়। সত্যি পরমাত্ম নিকেতনের এই জায়গাটা অসাধারণ সুন্দর বানিয়েছে। মায়াপুরের থেকেও যেন আমার এই জায়গাটা আরও বেশি সুন্দর ভালো লাগলো। এখান থেকে বেরিয়ে যাই। আর এই হচ্ছে পরমাত্ম নিকেতনের সামনের যে ঘাট, যেখানে হচ্ছে আরতি হয়। এখন খুলে দেওয়া হয়েছে, একটু আগে বন্ধ ছিল। এই যে ঘাট মোটামুটি খুলে দেওয়া হয়েছে সবার জন্য, আরতি শুরু হবে। আর আরতি কা টাইম কে হয়? 7 বাজে। তো 7টার সময় হচ্ছে আরতি হবে। সব থেকে একটা খুব সুন্দর জিনিস দেখাই, এই পরমাত্ম নিকেতনের এই গঙ্গার ঘাটে যখন তোমরা আসবে, হনুমানের এই মূর্তিটা কিন্তু তোমাদের মুগ্ধ করবেই। রাম আর সীতাকে দেখাচ্ছে হনুমান। এখন পরমাত্ম নিকেতন থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি জানকী ব্রিজের কাছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু চলে আসতে হবে, তার কারণ পরমাত্ম নিকেতনে অলরেডি এক্ষুনি শুরু হয়ে যাবে আরতি। যে এখন আছে একদম গীতা ভবন, গীতা ভবনের সামনে এই হচ্ছে স্নান করার জায়গা। আর প্রথম গঙ্গা এইখানে এসেই সমতলে প্রবেশ করেছে পাহাড় থেকে, কারণ এর পেছনেই দেখছো পাহাড়, আর তারপরেই হচ্ছে সমতল। আবার হরিদ্বারটাও সেম, মানে পাশাপাশি তো দুটো জায়গা। তো হরিদ্বার আর ঋষিকেশ এমন দুটো জায়গা যেখানে গঙ্গা প্রথম পাহাড় থেকে সমতলে এসে এই গঙ্গা নদী সমান হয়ে চলে যাচ্ছে একদম সোজা আমাদের গঙ্গাসাগরের দিকে। আমি মেনলি লক্ষ্মণ ঝোলার দিকে গেলাম না, সবাই বললো যে লক্ষ্মণ ঝোলাতে নাকি কাজ চলছে, ওটা নাকি এখনও ঠিক হয়নি। আর লক্ষ্মণ ঝোলার সামনে যে বড় মন্দিরটা আছে সেখানেও আমি আর গেলাম না, তার কারণ সেই মন্দিরে দেখার মতন নাকি এখন কিছু নেই। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे। এক আলাদা শান্তি, কি ঠান্ডা জল, পাহাড়ের বরফ গলা জল ভেদ করে গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে যে জল উৎপন্ন হয়ে ভাগীরথী অলকানন্দকে সম্মিলিত করে তারপরে যে নদী তৈরি হয়েছে সেটাই হচ্ছে এই গঙ্গা। তাই অনেকে ঋষিকেশ আর হরিদ্বার এই দুটো জায়গাতে আসতেই পছন্দ করে। ওই পাটটা হচ্ছে তেওড়ি গাড়োয়াল আর এদিকটা হচ্ছে পাউড়ি গাড়োয়াল। তো দুটো হচ্ছে আলাদা আলাদা জেলা।
আর এই দুটো ঝোলাকেই কানেক্ট করেছে রাম ঝোলা, আর একদিকে এই যেটা আছে এটা হচ্ছে জানকী ঝোলা। দেখো সুন্দর, দেখো একবার। এই এসে পৌঁছালাম জানকী ঝোলার সামনে, লব আর কুশ আর জানকী দেবী। চলো জানকী ঝোলার দিকে যাওয়া যাক। মাঝখানের রাস্তাটা আমাদের জন্য, হেঁটে যাওয়ার জন্য। দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, অসাধারণ লাগছে। মানে ঋষিকেশ যে এত সুন্দর, ঋষিকেশে সারাদিন তোমরা ঘুরে মোটামুটি সবকটা জায়গায় কভার করতে পারবে। আমি ত্রিবেণীর যে জায়গাটা হয় ত্রিবেণী ঘাটের কাছে, সেইখানে জায়গাটা আমি আর তেমন কিছু দেখালাম না, সেটা আমি দেখাবো ভাবছি পরে যখন আসবো আবার ঋষিকেশে, তখন এসে তোমাদেরকে ওই জায়গাগুলো দেখাবো। উত্তরাখণ্ডের ঋষিকেশের এটাই এমন প্রথম একটা ব্রিজ, যে ব্রিজটার এরকমভাবে 3টে লেন করা হয়েছে একটা ব্রিজের মধ্যে। মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, দুপাশ দিয়ে মানুষজন গাড়ি নিয়ে যেতে পারছে, বাইক, সাইকেল, স্কুটার এগুলো নিয়ে যেতে পারছে। ভালোই লাগলো কিন্তু এই জানকী ঝোলা, দারুণ। বারবার ঝোলা বলে ফেলছি, নট ঝোলা, ইটস ঝুলা, জানকী ঝুলা। আর এই জায়গাগুলো ঝুলা বলার একটাই কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্রিজ ঝুলন্ত অবস্থায় আছে, তাই জন্যই হচ্ছে জানকী ঝুলা, লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা। দর্শনের ভিড় কিন্তু এই হনুমানজি আর রাম সীতার যে এই বুক চিরে ছবিটা, এটার সামনেই সবাই এখানে দাঁড়িয়ে এই ছবি তুলছে। আর আজকে তো আমি সকালবেলা থেকে যা যা ঘুরছি, আশা করছি তোমরাও এইভাবেই ঘুরবে, কারণ 7টা 8টায় বেরোলে খাওয়া দাওয়া থাকবে, মাঝখানে আরও কত কিছুর ব্রেক, রাস্তায় এটা ওটা কেনাকাটা থাকবে। তাই সমস্ত কিছু করে তোমরা হয় একদিকে ত্রিবেণী ঘাটের দিকে প্রোগ্রাম রাখো, আর না হলে তোমরা এই দিকটাতে প্রোগ্রাম রাখো, তাহলেই কিন্তু তোমাদের প্রোগ্রামটা খুব ভালো মতন এখানে করতে পারবে। তাছাড়া কিন্তু তোমরা যদি দুদিক করতে চাও সেক্ষেত্রে সেটা পসিবল হবে না। তাই ঋষিকেশে যদি দুদিন থাকো সেক্ষেত্রে একমাত্র তোমাদের এই সুবিধাটা হবে। এখানে জুতো রাখার জায়গা আছে, জুতোটা রেখে এখন চলে যাব। আহা হা হা, এরকম একটা আরতি দেখতে কিন্তু এই পরমাত্ম নিকেতনের এখানেই আসতে হবে। খুব 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 সুন্দর কিন্তু আরতি হয়, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, দারুণ হেভি আরতি হচ্ছে। সেই শিব কেদারনাথের সেই যে ডিজাস্টার, যেটা এই ঋষিকেশ হরিদ্বারের সমস্ত জায়গার সাইডগুলোকে ঢেলিয়ে দিয়ে চলে গেছিল, শুধু এই ভগবান আমাদের বাবা শিবকে খেয়েও হেলাতে পারেনি। মনে পড়ছে এই মূর্তিটা? যে ডিজাস্টারে সমস্ত কিছু ভেসে গেছিল, শিবের গলার ওপর দিয়ে জল চলে গেছিল, শিবের কিছু হয়নি। এখন সেই শিব ঠাকুরের পাশেই দাঁড়িয়ে আছে, তাই জন্যে কিন্তু এই জায়গাটাকে অনেক প্রাধান্য দেওয়া হয়। ত্রিবেণী ঘাটের আরতির থেকে নাকি পরমার্থ নিকেতন এই ঘাটের আরতি খুব ভালো হয়, তাই জন্যই দেখতে এসেছিলাম। আর সত্যি মন প্রাণ যেন খুশি হয়ে গেল। সবাই কিন্তু দারুণ একদম করছে, আরতি করছে। नायक जय है भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल। जय जय मातरम मातरम महादेव। ওফ, গায়ে জাস্ট কাটা দিয়ে দিল লাস্টের এই পার্টটা। মানে আমাদের
জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হওয়া এই ব্যাপারটা ও সেরা ছিল, জাস্ট সেরা ছিল। সূর্য অস্ত চলে গেল আর কি সুন্দর লাগছে দেখো। হরিদ্বারের ভাইব একরকম, ঋষিকেশের এই ঘাটে ঋষিকেশের গঙ্গার ঘাটের এই আরতি পুরো 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 আলাদা। আমি এসে জাস্ট অবাক হয়ে গেলাম, বিশেষ করে লাস্টের জনগণ মনোদিরা যেভাবে আমরা সবাই গাইলাম, গায়ে জাস্ট কাটা দিয়ে দিল। কি সুন্দর দৃশ্য, দারুণ দারুণ। সকাল 8টা থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে আমি মোটামুটি এই সময়ের মধ্যে, এখন সময় আপনি 7টা 10-15, আমি এই সময়ের মধ্যে মোটামুটি এই কটা জায়গায় কভার করতে পারলাম। ত্রিবেণী ঘাটের এরিয়াগুলো চাইলে কভার করতে পারতাম, তার জন্য আমাকে খুব ভোরবেলা বেরোতে হতো হয়তো, বাট ঠিক আছে, পরের বার যখন আসবো কিছুটা ঋষিকেশে বাকি জায়গাগুলো পরের বারের জন্য তোলা থাক। এই যে গঙ্গার ঘাটের পাশেই এরকম চাট ফুচকা সবই পাওয়া যাচ্ছে। ফাইনালি আরতি দেখে, সমস্ত কিছু দেখে, এই ঘাটের কাছেই যেখানে আরতি হলো তার থেকে একটু এগিয়ে এসেই এরকম একটা বসার জায়গা আছে যেখানে বসে কিছুটা জিরিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে রামঝোলা আর এখানে হচ্ছে জানকী ঝোলা। তো চলো, আর কি বলবো তোমাদেরকে, খাওয়া দাওয়া নিয়ে তো ঋষিকেশে মানে আমাদের বাঙালির মতন মানুষের একটু প্রবলেম হবে এখানকার খাওয়া দাওয়ার সাথে। আর তোমাদের দেখালাম যে চটিওয়ালাতে তোমরা খেতে পারবে দুপুরবেলাটা বা রাতের বেলাটা। রাতের বেলাটা আমি কোথাও একটা খেয়ে নেব, তবে আর ভালো লাগছে না, সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি, ভিডিওটাকেও আর বেশি বড় করছি না। সন্ধ্যেবেলা আরও কিছু খেয়ে তারপরে শুয়ে পড়ব। কালকের নতুন আর একটা জার্নি, পরের ভিডিওতে কথা হবে। চলো, কেমন লাগলো বলো এই ইয়গনগরী ঋষিকেশ নিয়ে পুরো এই দুদিনের ঘোরা। আমি পারলে তোমাদের হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন সমস্ত কিছু নিয়ে একটা ট্যুর গাইড বানিয়ে দেবো। চলো, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে সবাই আমার সাথে একসাথে বলো হর হর গঙ্গে। চলো, বাই।